আর যদি কেউ সত্যি সত্যি মরে তার জন্য টিএমসি নেতাদের যে এফআইআর হওয়া উচিত, কারণ ওরা ভয় দেখাচ্ছিল এইভাবে তাই হবে দায়টা ওদের এই নতুন দায় মমতা ব্যানার্জি তার পার্টিকে দিতে হবে। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবাংলায়, ভয় দেখি ভোটে জেতা, এবারে কিন্তু আর লড়াই হবে। একদম দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনার দায়িত্ব যাতে এসআইআর ঠিক করে হয়। কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে, জানেন যদি ওরা বেরোয় যা নিয়েছে তার তো ফর্মটা নিয়েছে জমা করো, তার কোনো কাজ নেই, তাই যদি না যায় ভয় দেখানো হচ্ছে, তাহলে হবে না। আটকাবার খুব চেষ্টা করছে, হেঁটে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি বলছি নো এসআইআর, নো ইলেকশন। নমস্কার বন্ধুরা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ দিলীপ ঘোষ কিন্তু আবার পুরনো ফর্মে ফিরে আসছে। কারণ তোমরা দেখেছো এই দিলীপ ঘোষ একটা সময় কিন্তু রাজনীতি থেকে বা সক্রিয় রাজনীতি থেকে এক প্রকার সাইড লাইন করে দেওয়া হয়েছিল। আর তোমরা জানো এই দিলীপ ঘোষ কিন্তু খুবই পুরনো লোক, বিজেপির সাথে যুক্ত মানুষ, কিন্তু তিনি যখন এই বিজেপির সভাপতি ছিলেন পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপিকে তিনিই নিয়ে এসেছিলেন এবং বিজেপিকে একটা অনেকটা অর্থপূর্ণ করে তুলেছিলেন এই পশ্চিমবঙ্গে এই দিলীপ ঘোষ। কিন্তু একটা সময় কি হলো, তার অবনতি দেখতে আমরা পেলাম। কি অবনতি দেখতে পেলাম? তাকে দেখতে পাওয়া যাচ্ছিল মমতা ব্যানার্জির সাথে কথা বলতে, বেশি পরিমাণে মেলামেশা করতে বা নিজের যে দলের নেতারা আছে তাদের বিরুদ্ধে মতামত প্রকাশ করতে। তো সেই কারণে তাদের উপর বা তার উপর বিজেপির যারা নেতারা আছে তারা কিন্তু রুষ্ট হয়েছিলেন এবং তাকে সাইড লাইন এক প্রকার করে দিয়েছিলেন। তারপর আমরা দেখেছিলাম এই দিলীপ ঘোষকে কিন্তু আর বেশি সক্রিয়ভাবে রাজনীতিতে দেখতে পাওয়া যাচ্ছিল না, বা বড় বড় মঞ্চে যেখানে বিজেপির বড় বড় নেতারা উপস্থিত ছিল সেই সব জায়গাতে এই দিলীপ ঘোষকে দেখতে পাওয়া যেত না। আমরা দেখেছিলাম এটা নিয়ে তিনি অনেক সময় রুষ্ট হয়েছিলেন এবং মিডিয়ার সামনে অনেক কথাও বলেছিলেন যে দল আমাকে হয়তো এখন আর সেরকম ভাবে পছন্দ করছে না বা অনেক কিছু কথা বলেছিলেন। কিন্তু এতে শুধুমাত্র যে দলের দোষ তা তো নয়, এই যে দিলীপ ঘোষ তারও কিন্তু অনেকটা দোষ ছিল, কারণ তাকেও আমরা নানা রকম মন্তব্য করতে দেখেছিলাম দলের বিরুদ্ধে। তার সাথে সাথে মমতা ব্যানার্জির সাথে তার একটা মেলামেশার সম্পর্ক আমরা দেখতে পেয়েছিলাম। সেই ঘটনার জন্য দল থেকে রুষ্ট হয়েছিল, দল রাগ করেছিলেন দিলীপ ঘোষের উপর, সেটা আমরা যেমন দেখতে পেয়েছি। তেমন আমরা একটা সময় একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেটা সবাই দিলীপ বাবুর ভিডিও বলে বলছিল, আর আমরাও সেটা নিয়ে ভিডিও করেছিলাম, তোমরা দেখেছিলে। তো সেই সমস্ত নানা ঘটনার জন্য দিলীপ ঘোষের যে ইয়েটা ছিল, মানে বিজেপির মধ্যে যে একটা ক্ষমতা ছিল সেটা অনেকটাই হ্রাস পেয়েছিল। কিন্তু আস্তে আস্তে আমরা এখন কি দেখতে পাচ্ছি, দিলীপ ঘোষ আবার সে পুরোনো ফর্মে ফিরে আসছেন এবং তিনি যেরকম রাজনীতি করেন সেই রাজনীতি আবার করা শুরু করছেন। তো আজকে আমি তোমাদের জন্য সেই দিলীপ ঘোষের কিছু বক্তব্য শোনাবো যেটা তিনি রিসেন্টলি দিয়েছেন এই এসআইআর প্রসঙ্গে, এবং তিনি এই তৃণমূলকে বলো বা অন্য যে কোনো রাজনৈতিক দলকে বলো সবাইকে কিন্তু চাচা সুলভভাবে আক্রমণ করেছেন। এবং আমরা এটা থেকে স্পষ্টতই বলতে পারি দিলীপ ঘোষ কিন্তু তার নিজের পুরোনো ফর্মে ফিরে আসছেন। তো এটা থেকে দেখো দুটো ঘটনা আমাদের মাথায় আসছে, যেটা হতে পারে একটা হতে ইনি কি এখানে ভোটের টিকিট পাওয়ার জন্য রাজনীতি শুরু করছেন, না ইনি সত্যি বিজেপিতে আবার যোগ দিতে চাইছেন, মনে কর্মে বিজেপি হয়ে কাজ করতে চাইছেন এবং বিজেপিকে নিজের মানে দেখো তোমরা সবাই জানো যে এনার যে সভাপতিত্বটা ছিল সেটা এক সময় বাদ পড়ে গেছিল, তিনি সভাপতি ছিলেন না, সেই জন্য হয়তো তিনি কিছুটা রুষ্ট হয়েছিলেন। এটা কিন্তু কেউ বলে না, কিন্তু আমরা সবাই এটা মনে করি। তোমরা কি মনে করো না? অবশ্যই কমেন্ট করে জানাও। তো সেই কারণে হয়তো তিনি কিছু রুষ্ট হয়েছেন বলে সবাইকে ধারণা, কিন্তু এখন কি তিনি সেই সমস্ত দলের কোনো কিছু মানে সভাপতি বা কোনো কিছু পদের লোভ ছেড়ে পর শুধুমাত্র দলটাকে ভালোবেসে দলের উপর কি তিনি আবার ফেরার চেষ্টা করছেন? এই সমস্ত মন্তব্য করে তিনি কি তিনি যে বিজেপিতে আছেন সেটাকে আবার স্পষ্ট করে বোঝাতে চাইছেন, না এর পিছনে কোনো অন্য রাজনীতি আছে? সেটা তোমরা কমেন্ট করে বলতে পারো। আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি, প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো দিলীপ বাবু কি বললেন, তারপর এটা নিয়ে আমরা আবার আলোচনা করব। সংশোধন হচ্ছে পশ্চিমবঙ্গের কোনো ভোট না, এটা নির্বাচন কমিশন করবে। বিহারে করে দেখিয়েছে 69 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, কিন্তু একটা লোক কমপ্লেন করেনি যে আমি অরিজিনাল ভোটার নাম বাদ গেছে। যাদের নাম বাদ গেল হয় মরে গেছে, অন্য জায়গায় চলে গেছে, বা বাংলাদেশি লোক সেখানে ধরা পড়ে চলে যেতে আর কোনো ব্যাটা যায় না। আর আপনাকে আমি বলছি পশ্চিমবাংলা থেকে অনুপ্রবেশকারীরা 2 মাস ধরে চুপি চুপি বাংলাদেশে পালাচ্ছে। কাল ধরা পড়েছে 45 জন। অনেকে আমাকে বলছে আমি জানি, আমি গেছি 2 মাস আগে হাওড়াতে অশোকনগরে গঙ্গার থেকে, বলছে দাদা এইখানে বস্তি ছিল, সরকারি জায়গায় বসেছিল, পুরো বস্তি খালি হয়ে গেল, কে গেল? সব বাংলাদেশের 10% মধ্যে বসেছিল, সব পালিয়ে গেছে ভয় যে জেলের খাওয়া খেতে হবে, এসআইআর হয়ে গেল, এনআরসিও হতে পারে, এই ভয়তে পালিয়ে গেছে। তারা ভয় পায়, তাদের ভয় পাওয়ার দরকার আছে, কিন্তু এই দেশে জেনুইন ভোটার নাগরিক যারা তাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই। তারা এখানে ছিল, এখানে থাকবে,
শুনছো তো তোমরা দিলীপ ঘোষের বক্তব্যটা। দেখো আমরা কিন্তু এই দিলীপ ঘোষকে মিস করছিলাম, আমরা এই দিলীপ ঘোষকে চিনি। সেই দিলীপ ঘোষ একটা সময় পাল্টে গিয়েছিলেন, আবার কিন্তু সেই পুরনো ফর্মে তিনি ফিরে আসছেন। তো আমরা কি এতে খুশি আছি বা তোমরা কি এতে খুশি আছো? তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। দিলীপ ঘোষের এই বক্তব্যটা শুনে আমাদের অবশ্যই সত্যি ভালো লাগছে যে দিলীপ ঘোষ কিন্তু সেই পুরনো দিলীপ ঘোষই আছেন, আর তিনি কিন্তু দলকে ভালোবাসছেন। তোমাদের যদি সেটা মনে হয় অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করো। এরপর আমি দিলীপ ঘোষের বাকি বক্তব্যটা তোমাদের সামনে রাখবো, কিন্তু তার আগে আমি তোমাদের বলতে চাই, দেখো এসআইআর কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে এমনটা নয়, এসআইআর কিন্তু অনেক রাজ্যেই হচ্ছে, কিন্তু সেখানে এত রাজনীতি এটা নিয়ে দেখতে পাওয়া যায়নি যেটা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের তৃণমূলে কোনো না কোনো নেতারা প্রায় দিনেই বলে আসছেন, নানা রকম ভাবে হুমকি দিচ্ছেন, সেটাও তোমরা কিন্তু দেখেছো। অনেকে আবার বলছেন যে আপনারা সরকারি কর্মী, আপনারা যদি বিএলওর কাজ করেন এবং যদি এইভাবে যদি ভোটে মানে এইভাবে যদি বাদ দেন, নাম বাদ দেন, তাহলে কিন্তু আপনাদের চাকরি নিয়ে প্রবলেমে আসতে পারে। এটাও কিন্তু তৃণমূলের একজন নেতা বলেছেন। ঠিক আছে, তাহলে সেটাও কিন্তু দিলীপ ঘোষ এখানে তুলে ধরলেন, আর এর তার সাথে সাথে মমতা ব্যানার্জি থেকে শুরু করে সবাইকে কিন্তু তিনি আক্রমণ করছেন। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে দিলীপ ঘোষকে কেন আমি বলছি আবার পুরোনো ফর্মে ফিরে এসছে। এখন বাংলার ভাগ্য নির্ধারণ হবে ইলেকশন। এটা বাংলাদেশ হবে নাকি পশ্চিমবঙ্গ থাকবে? এখানে জিহাদি সরকার হবে নাকি রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সরকার হবে? ভাবিছে সেটা এসিআর থেকে এসআইআর থেকে ঠিক হবে। তাই প্রত্যেকটি ভারতীয় নাগরিক, প্রত্যেকটি বাংলার নাগরিক যারা আছেন, তারা নিজে এসআইআর নাম তুলুন, ফর্ম ফিল আপ করুন, পাশের লোককে বোঝান যে ঘাবড়াবেন না, আপনি আপনার ডকুমেন্টকে ফর্ম ফিল আপ করে দিন, আপনি চারটা করে দিন, জমা করে দিন, চিন্তা করবেন না, আপনার নাম কেউ কাটতে পারবে না। যাদের নাম কাটা যাওয়ার ভয় আছে, যাদের ভোট দেওয়ার ভয় আছে, যাদের ইলেকশনে হারানোর ভয় আছে, তারাই চিৎকার চেঁচামেচি করে সব ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, ভয় পরিবেশ করার চেষ্টা করছে। এবার ইলেকশন আসছে, এসআইআর যাতে না হয়, 1.5 কোটির কাছাকাছি বাংলাদেশি এবং মৃত ভোটারের নাম আছে, যার জোরে টিএমসি জিতছে। সেই ভোটারের নাম বাদ যাবে বলে এখানে হাহাকার ঘোড়া কান্না চলছে, ভয় দেখানো হচ্ছে। আপনি যা করুন কেউ আটকাতে পারবে না। এসআইআর হবে, হয় এমনি ভাবে হবে, নাহলে রাষ্ট্রপতি শাসন করে হবে। তখন কিন্তু ইন্টারনেট হচ্ছে ঢুকতে হবে, পাবলিকের মাল দুনিয়ার বাল, একটু ভয় করবে না। সেই রাস্তা যাতে না খুলে যায়, সাবধান হয়ে যান। বড় ডায়লগ অনেক দিয়েছেন, চুপচাপ সরকারি কাজ, নির্বাচন কমিশনের কাজ, সরকারি কর্মচারীরা আসবেন, আপনাকে ফর্ম দেবেন, সেই ফর্ম ফিল আপ আপনাকে করতে হবে। দুটো ফর্ম আসবে সবার কাছে, একই জিনিস দিলে একটা ফর্ম আপনার কাছে থাকবে রেকর্ড, একটা ওনারা নিয়ে যাবেন। তার সঙ্গে ডকুমেন্ট চাই, 11টা ডকুমেন্টে আপনি এখানকার নাগরিক বা আপনার বাবা এখানে ছিলেন, তার একটা ডকুমেন্ট, আপনারা পড়াশোনা করেছেন এখানে, আপনার সার্টিফিকেট দিয়ে দিন বোর্ডে, যারা চাকরি করছেন দিয়ে দিন, বাবা মা ছিলেন তার ভোটার কার্ড আছে, 3টা জমি দলিল আছে, এখানে থাকছেন বাড়ির ইলেকট্রিক বিল থেকে সব আছে, সেটা দিয়ে দিন। একজন যুবরাজ আছেন, তিনি বলছেন অমুকের বাপ আছে, অমুকের বাপের সার্টিফিকেট আছে। আরে কার বাপের কি আছে, বাপ থাকে না, নিজের বাপকে ঠিক রাখো, ঠিক না? যার বাপের ঠিক নেই তারা এসে উল্টে পাল্টা বলছে। আমাদের বাপ চৌদ্দপুর এখানে ছিল, আমরা আছি, থাকবো, কারো কোনো ভয়ের কারণ নেই। সে হিন্দু নয় মুসলমান হলেও যারা এখানে আছে তাদের ভয়ের কারণ নেই। যারা ঢুকে পড়েছে উঠবো, তাদের আঞ্চলিক তলায় দেখেছেন মমতা ব্যানার্জি তাদের বাঁচাবার জন্য চালাকি হচ্ছে। ঘাবড়াবেন না, এসআইআর হবে, ভোটও হবে, কিন্তু ওই 1 কোটির বেশি ভোটার যদি বাদ যায়, টিএমসি তো হাড় পাঁজর বেরিয়ে যাবো, কিছুই থাকবে না। এক একটা বিধানসভায় 30-40 হাজার ভোট, যে ভোটটা টিএমসি জিতেছে যদি মাইনাস হয়ে যায়, 40-50 হাজার কোন জায়গাটা এলাকায় ভোট কমে যাবে। এই ভোটটা চলে গেলে তাহলে জিতবে কি করে? ভবিষ্যৎ অন্ধকার বুঝতে পেরেছে, সেদিন বড় কঠিন হবে। এই নেতারা যারা লাফাচ্ছে না, এই ভিডিও রেখে দিন, তারপরে হিসাব হবে। তাহলে তোমরা সবাই এই দিলীপ ঘোষের বক্তব্যটা শুনলে, তাহলে তোমাদের এই বক্তব্যটা শুনে কি একবারও মনে হয় না দিলীপ ঘোষ পুরনো ফর্মে ফিরে এসেছেন? কারণ তিনি অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে সবাইকে কিন্তু ধুয়ে মুছে দিলেন। আর অভিষেক ব্যানার্জি কি বললেন সেটা তোমরা শুনলে তো? বলছে তাহলে ওনার বাপার কি সার্টিফিকেট আছে? মানে উনি একটা বলেছিলেন কথা যে ওই অমিত সাহা বা এই জ্ঞানেশ যে কুমার আছে তাদের কি সার্টিফিকেট আছে নির্বাচন কমিশনারের? তোমরা শুনেছিলে যে এই বক্তব্যটা অভিষেক ব্যানার্জি বলেছিলেন, আর তারই জবাব কিন্তু এই দিলীপ ঘোষ দিয়ে দিলেন।
তাহলে এই দিলীপ ঘোষকে আবার আমরা সক্রিয় রাজনীতি থেকে এবার দেখতে পাবো, বা এইরকম বক্তব্য শুনে তোমাদের কি ভালো লাগলো না লাগলো না সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দাও, ভিডিওটা কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।